আসসালামু আলাইকুম। আজ 21 জুন 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাগল কাণ্ডে আলোচিত ইফাতের গোপন তথ্য দিলেন মামা ও ড্রাইভার। রাসেল ভাইপারের আক্রমণ থেকে রক্ষা পেতে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। ভারত ছেড়ে পালাচ্ছে কোটিপতিরা। এবার বিস্তারিত। রাজধানীর সাদেক এগ্রো থেকে 15 লাখ টাকায় ছাগল কেনা মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ইফাত নিজের সন্তান নন বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তবে ইফাতের আসল পরিচয় তুলে ধরলেন তারই মামা ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। তিনি বলেন, ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই হচ্ছে তার বাবা। এমপি নিজামুদ্দিন হাজারি বলেন, ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই দ্বিতীয় পক্ষের ছেলে এবং তার ভগ্নিপতি। সম্ভবত রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানেও অংশ নেন। ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের দুলামিয়া কাজী বাড়ি ইফাতের নানা বাড়ি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে ইফাত তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইফাতের ড্রাইভার বলেছেন, ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। বাবা ছেলের সম্পর্ক কখনো খারাপ পর্যায়ে যেতে দেখেননি বলে দাবি ড্রাইভারের। বিভিন্ন সময় ইফাত তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেন বা বাবা মতিউর রহমানও তার ধানমন্ডির বাসায় আসেন বলে দাবি এই গাড়ি চালকের। তবে ছাগল কাণ্ডের পর থেকে ইফাত আত্মগোপনে রয়েছে বলেও জানান ড্রাইভার। ইফাতের বয়স 19 বছর, তবে তিনি তার চেয়ে 2-3 বছরের বড় এক তরুণীকে বিয়ে করেছেন। সেই স্ত্রী নিয়েই ধানমন্ডির অ্যাপার্টমেন্টে বসবাস করেন ইফাত। অন্যদিকে ইফাতের মা থাকেন কাকরাইলের আরেক বিলাসবহুল ফ্ল্যাটে। ছাগল কাণ্ডে আলোচিত ইফাত বলেছেন, সাদিক এগ্রো থেকে খাসি কেনেননি, বরং তাকে মডেল হিসাবে দেখানো হয়েছে। তার এই বক্তব্যের বিরোধিতা করেছেন সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। গরু খাসি কেনা বাবদ তাকে দেওয়া ইফাতের বায়নার 11 লাখ টাকা বাজেয়াপ্ত করবেন নাকি ফেরত দেবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। কারণ সমালোচনা শুরুর পর থেকে ইফাতের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ইমরান। মেসেঞ্জার কথোপকথনে শেষ মুহূর্তের বিতর্কে গরু খাসি ও বায়নার টাকা ফেরত নিতে আসবেন না বলেও সাদিক এগ্রোকে জানিয়েছেন ইফাত। এবার কোরবানি ঈদে পশু কেনা বেচাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে 15 লাখ টাকা দাম হাঁকানো ব্রিটল জাতের একটি খাসি, যা 12 লাখ টাকায় বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাত নামে 19 বছরের যুবকের কাছে। এরপর তার বাবার পরিচয় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের নাম প্রকাশ্যে এসে সমালোচনা শুরু হলেই ভুল পাল্টে ফেলেন ইফাত। তিনি দাবি করেন, তাকে ছাগলের মডেল বানিয়েছে সাদিক এগ্রো। ইফাতের বক্তব্যের পুরো দ্বিমত পোষণ করে খামারের কর্ণধার ইমরান হোসেন বলেন, আমি মার্কেটিং পলিসির অংশ হিসেবে তার নাম ব্যবহার করেছি। এটা যৌক্তিক না। হাইপ ক্রিয়েট করে লস করার মতো ব্যবসায়ী আমি না। ফেসবুক মেসেঞ্জারে দুইজনের কথোপকথন থেকে দেখা গেছে, গেল 5 তারিখের আগে এক বার্তায় খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে ইমরানকে জানায় ইফাত। এছাড়া সামারাই নামে অন্য খামার থেকে কিনে সাদিক এগ্রোতে রাখা একটি গরুর দাম খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করে ইফাত। 7 জুন রাত 1:29 চ্যাটিংয়ে আরও পরিষ্কার হয়, খাসির দাম মিটেছে 12 লাখ টাকা। আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ 6 বা 7 লাখ টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানায় ইফাত। 9 তারিখের আগের এক চ্যাটিংয়ে মোট দাম 12 লাখ টাকা পরিশোধ করে 11 তারিখের আগে সাদিক এগ্রো থেকে খাসি ও গরু নিয়ে আসবেন বলে জানান ইফাত। ওই কথোপকথনে নিজের ব্যবসা হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির ট্রেডিংকে দেখিয়েছেন ইফাত। এরপর বাবার পরিচয় সামনে এসে বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেন, গরু ছাগল এমনকি বায়না করতে দেওয়া 11 লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার। উদ্ভূত পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি। ইমরান হোসেন বলেন, ইফাত আর পরবর্তীতে আসেননি, আমরাও আর খাসি বিক্রি করতে পারিনি। আমরা ইফাতের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। সে কি টাকা ফেরত নেবে নাকি আমরা বাজেয়াপ্ত করে ফেলবো, কিছুই বুঝতে পারছি না। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকুরি করে স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এরই মধ্যে দেশেই প্রায় 500 কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট রয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফডিআর ও শেয়ার বাজারে নিজ নামে অর্ধশত কোটি টাকা বিনিয়োগ আছে। এমনকি ছাগল কাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছিলেন প্রাডো, প্রিমিও ও ক্রাউনের মতো 4টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়ি তার বিভিন্ন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। কিনে দিয়েছেন দামি দামি পাখিও।
যুগান্তরের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গণমাধ্যমটির তথ্য অনুযায়ী মতিউর রহমানের স্ত্রী সন্তান ও ঘনিষ্ঠদের নামে ঢাকাতেই অন্তত 2 ডজন বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরা ডি ব্লকের 7 এ রোডের 384 নম্বর ভবনের মালিক তিনি। 7তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিসকে নিয়ে সপরিবারে বাস করেন। গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশেই 83 নম্বর রোডের 11 নম্বর প্লটে আনোয়ার ল্যান্ডমার্কের বেক পার্ক ভিউতে রয়েছে 4টি ফ্ল্যাট। দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার থাকেন লালমাটিয়ার 8 নম্বর রোডের 41/2 ইম্পেরিয়াল ভবনে। কাকরাইলেও একটি ফ্ল্যাট রয়েছে ছোট স্ত্রীর নামে। ছেলে মুশফিকুর রহমান ইফাত ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার পর তারা বর্তমানে কাকরাইলের ওই ফ্ল্যাটে অবস্থান করছেন। এছাড়া ধানমন্ডি 27 নম্বরে একাধিক ফ্ল্যাটের হদিস পাওয়া গেছে। বিলাসবহুল ফ্ল্যাট ডেভেলপার কোম্পানি শান্তা ডেভেলপারের করা বিভিন্ন ভবনে তার 8টি ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে। এসব ফ্ল্যাট প্রথম স্ত্রীর সন্তান ফারজানা রহমান ইপসিতা ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে কেনা হয়েছে। যুগান্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইনগত ঝামেলা এড়ানোর জন্য নিজের স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের নামে সম্পদ গড়েছেন মতিউর রহমান। টঙ্গীতে 40,000 বর্গফুটের এসকে ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানা আছে তার, যদিও কাগজে কলমে কারখানার মালিক তার ভাই এম এ কাইয়ুম হাওলাদার। ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমিতে ও বরিশালে গ্লোবাল শুজ নামে 2টি জুতা তৈরির কারখানা আছে। ডক্টর মতিউর রহমান এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কমিশনার থাকাকালে কেউ 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমাকে যে শাস্তি দেওয়া হবে তা আমি মাথা পেতে নেব। রাজস্ব আদায় পারফরম্যান্সে কখনো ফেল করিনি, অথচ দুর্ভাগ্য আমার চাকুরি জীবনের প্রতিটি প্রমোশনের আগে দুদক তদন্ত করেছে। এখন আবার সদস্য পদে পদোন্নতির আগে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে একজন ব্যবসায়ী পাওয়া যাবে না যিনি বলতে পারবেন মতিউর রহমান তার সঙ্গে দুর্নীতি করেছেন। এটা 100% আস্থার সঙ্গে বলতে পারি। সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেল ভাইপারের উপদ্রব। বিষধর এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্তত 25টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। প্রায়শই এসব এলাকায় এই সাপের দংশনের মৃত্যুর খবর আসছে। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময়ই সাপের গায়ে পা দেন বা না জেনে একে বিরক্ত করেন। তখন রাসেলস ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে বসে। এজন্য ধানক্ষেত বা গম খেতে কাজে নামার আগে লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে। বিশেষজ্ঞরা জানান, খেতে নামার সময় গামবুট পরে জিন্সের ট্রাউজার পরে কাজে নামতে হবে। এতে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মোহাম্মদ হাসান তারিক বলেন, রাসেল ভাইপারের দংশনের শিকার ব্যক্তির কিডনি দ্রুত অকেজ হতে শুরু করে। শরীরে জ্বালা পোড়া করার পাশাপাশি দংশনের স্থানে পচন ধরে। একই সঙ্গে দংশনের শিকার ব্যক্তির রক্ত জমাট বাঁধতে শুরু করে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা দেওয়া না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না। সাপটির দংশনের শিকার ব্যক্তিদের চিকিৎসার অভিজ্ঞতা উল্লেখ করে চিকিৎসক আরও বলেন, রাসেল ভাইপারের অ্যান্টিভেনম থাকলেও সেটা খুব একটা কাজ করে না। 2015 সালের দিকে আমরা প্রথম রাসেল ভাইপারের কামড়ানো রোগী পেয়েছিলাম। সে সময় আক্রান্ত রোগীর হাত পা কেটে ফেলেও তাকে বাঁচানো যায়নি। তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। রাসেল ভাইপার দংশন করলে করণীয় সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ফরিদ আহসান বলেন, কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটি সহ ওপর নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না। রোগীকে সাহস দিতে হবে। হাঁটা চলাচল একেবারেই বন্ধ করে দিতে হবে, যাতে রক্ত চলাচলটা একটু কম হয়। এভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার কোনো গুণ নেই। আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা আলাদা গুণের তৈরি করেছেন। কেবলমাত্র খুঁজে দেখতে হবে আপনার মধ্যে কোন গুণটি প্রবলভাবে আছে। সুতরাং এটা হতাশার কোনো কথা নয় যে আমি কোনো কিছুই পারি না, আমি যোগ্য নই, আমি আসলে এই সমাজে দাঁড়াবার মতো সক্ষম ব্যক্তি নই। এই কথাগুলো হতাশা তৈরি করবে, আর হতাশা তৈরি মানে শয়তানের কাজ বৃদ্ধি পাবে। আপনার মধ্যে অবশ্যই এমন কোনো না কোনো গুণ আছে যে গুণের মধ্য দিয়ে এই সমাজ উপকৃত হতে পারে। সেটা আপনি একটু খুঁজুন, ভাবুন, বের করুন, এরপর ঝাঁপিয়ে পড়ুন। সবাই ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর। দাবি করা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ ভারত, অথচ দ্রুত এগিয়ে চলা সেই ভারত ছেড়ে পালাতে আগ্রহী কোটিপতিরা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে চলতি বছরে এখন পর্যন্ত ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে 4,300 কোটিপতি। শুধু তাই নয়, রিপোর্টে দেখা যাচ্ছে ভারত ছেড়ে বেশিরভাগই পছন্দের জায়গা হিসেবে বেছে নিচ্ছেন মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতকে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফার্ম হেনলে অ্যান্ড পার্টনার্সের তরফে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্বদেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়া ধনীদের তালিকায় সবার উপরে রয়েছে চীন ও ব্রিটেন। এরপর তালিকায় তৃতীয় স্থানে নাম উঠে এসেছে ভারতের। রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতি বছর ভারত ছেড়ে ভিন দেশে চলে যাওয়া ব্যবসায়ী কোটিপতির সংখ্যা বেড়েই চলেছে। গত বছর অর্থাৎ 2023 সালে এই সংখ্যাটা ছিল 5,100। এবছর মাত্র 6 মাসেই সংখ্যাটা পৌঁছে গেছে 4,300-তে। ফলে আগামী আরও 6 মাসে সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে কেন ধনীরা নিজ দেশ ভারতের প্রতি অনীহা দেখিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন? এ প্রসঙ্গে একাধিক কারণ উঠে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের ব্যবসায়িক নীতি। রাজনৈতিক মহলের দাবি, মুষ্টিমেয় একটি শ্রেণীকে ব্যবসায়িক ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়ে চলেছে মোদী সরকার, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে তুলনায় কিছু কম প্রতিপত্তিশালী ব্যবসায়ীদের। ভারতের মাটিতে খুব একটা সুবিধা করতে না পেরেই বেশিরভাগ ব্যবসায়ী ঝুঁকেছেন বিদেশের দিকে। এছাড়াও বিজেপির জামানায় ধর্মীয় বিভাজন ও ঘৃণার পরিবেশ মাত্রা ছাড়া হয়ে ওঠার অভিযোগ তুলেও দেশ ছাড়ার সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে বিশেষজ্ঞ মহল। যেভাবে হাজারে হাজারে কোটিপতি ভারত ছেড়ে ভিন দেশের নাগরিকত্ব নিচ্ছেন তা উদ্বেগজনক বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তার এমন সাক্ষাৎকারের পর হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ দাবি করেছেন, ইসরায়েল মূলত এর মাধ্যমে পরাজয় স্বীকার করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হামাসের এই নেতা বলেছেন, হ্যাগারির সাক্ষাৎকার একটি সোজা সাপটা স্বীকারোক্তি। 9 মাসের যুদ্ধের পর এটি পরিষ্কার, হামাসকে নির্মূল করা যাবে না, এমনকি যদি তারা 100 গুণ বেশি অস্ত্র ব্যবহার করে। তিনি আরও বলেছেন, এর মাধ্যমে ইতিহাস পরিবর্তিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হবে হামাসের সংগ্রাম রাজনৈতিক অঙ্গনে থাকবে এবং সামাজিক এবং প্রতিরোধ অঙ্গনে স্থায়ীভাবে থেকে যাবে। হামাসের এই নেতা আরও বলেছেন, প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে ইসরায়েলিদের মধ্যে অনৈক্য দেখা দিয়েছে এবং তারা নেতানিয়াহুকে বলছে যুদ্ধ বন্ধ করো। এদিকে হামাসকে পুরোপুরি নির্মূল করা যাবে না এমন কথা বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13কে প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, হামাসকে ধ্বংস করার চেষ্টা, হামাসকে নিশ্চিহ্ন করার চেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া। হামাস হলো একটি ধারণা, হামাস একটি দল, এটি মানুষের মনের মধ্যে রয়েছে। যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো তারা ভুল। হ্যাগারির এমন বক্তব্যের পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, চলমান যুদ্ধে তাদের প্রধান লক্ষ্য হল হামাসকে নির্মূল করা, আর এই লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা বাহিনী অবশ্যই বদ্ধপরিকর। ফিলিস্তিনের গাজায় রাফাতে হামলা চালানোই গত মে মাসে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত মে মাসে তুরস্ক থেকে $116 মিলিয়ন পণ্য আমদানি করেছে ইসরায়েল, যা গত বছরের মে মাসের তুলনায় 69% কম। কিন্তু তুরস্কের রপ্তানিকারক সংস্থা দাবি করেছে, মে মাসে ইসরায়েলে গেছে মাত্র $4 মিলিয়ন পণ্য, যা গত মে মাসের তুলনায় 99% কম। তবে তুরস্ক ও ইসরায়েলের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছেন, তুরস্কের বেশিরভাগ পণ্য সরাসরি ইসরায়েলে না গিয়ে গ্রিস সহ আশেপাশের অন্যান্য দেশে যাচ্ছে। এরপর সেসব দেশ থেকে তুরস্কের এসব পণ্য যাচ্ছে ইসরায়েলে। তুরস্ক গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলে পণ্য না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর আশপাশের দেশগুলোতে যাওয়া শুরু করে দেশটির পণ্য। তবে বাণিজ্য সংশ্লিষ্ট এক ব্যক্তি দাবি করেছেন, তুরস্ক বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার আগে ইসরায়েল যেসব পণ্য অর্ডার করেছিল সেসব পণ্যই বেশি এখন গ্রিস হয়ে ইসরায়েলে যাচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।